নমস্কার। আজকে আমাদের লকডাউন চলাকালীন মার্কস চর্চা উত্তর 24 পরগনা জেলা পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে মার্কসীয় অর্থনীতি এই বিষয়ে আমরা আলোচনা করব। একটি অত্যন্ত বিস্তৃত বিষয় এবং একেবারে এই আলোচনার প্রথমেই যা বলে নেওয়া উচিত যে আমার সীমাবদ্ধতা নিয়ে এই আলোচনা করার চেষ্টা আমি করব। মার্কসের জন্ম 1818 সালে, 200 বছর আগে যার জন্ম। আজ থেকে 137 বছর আগে 1883 সালে তার মৃত্যু হয়। কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনার সময় হচ্ছে 1848 এবং সেও হচ্ছে এখন থেকে 172 বছর আগে। তাহলে এত দীর্ঘ কাল আগে তিনি যা বলেছেন সমাজ নিয়ে, অর্থনীতি নিয়ে, আজকের দিনে তার প্রাসঙ্গিকতা কি? মার্কসের এই মতবাদ সম্পর্কে মার্কসের জীবদ্দশাতেই ভয়ঙ্কর আক্রমণ শানানো হয়। বুর্জোয়া অর্থনীতিবিদরা, বুর্জোয়া দার্শনিকরা তা করেন। মেইন স্ট্রিমে যে অর্থনীতি পড়ানো হয়, যা আলোচনা হয়, সে সমস্ত ক্ষেত্রগুলোতে মার্কসীয় চর্চা, মার্কসিস্ট ইকোনমি, সে অর্থে তা শেখানো হয় না। এখন তবু পৃথিবীতে বুর্জোয়া অর্থনীতিবিদরা, বুর্জোয়া ব্যবস্থা তাদের হাজারো চেষ্টাতেও মার্কসকে ঢেকে রাখতে পারে। ক্যাপিটালিজম ফিরে ফিরে ক্রাইসিসের মধ্যে পড়েছে। মানুষের জীবন, যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বেকারত্ব, খিদে, এগুলোতে মানুষ জর্জরিত থেকেছে এবং ক্যাপিটালিজমের বিরুদ্ধে, তার এই কুৎসিত ব্যবস্থার বিরুদ্ধে নানান সময় মানুষ প্রতিবাদী হয়েছে এবং একটা বিকল্প ব্যবস্থার সন্ধান করতে থেকেছে। আজকে যে সময় আমরা এই আলোচনা করছি তখন গোটা পৃথিবী জুড়ে একটা দীর্ঘস্থায়ী আর্থিক মন্দা লক্ষ্য করা যাচ্ছে 2007 সাল থেকে। সোভিয়েত বিশ্বে গোটা পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদ তার কর্তৃত্ব, আধিপত্য প্রতিষ্ঠা করেছে। গ্লোবালাইজেশন, নিউ লিবারেল ইকোনমির দাপট চলেছে। এত সত্ত্বেও সেই তত্ত্বগুলো যে কার্যত অসার, তা পুঁজিবাদের আজকের গভীর সংকট থেকে আবারও প্রমাণিত হচ্ছে। আর এই সময়কালে মার্কসের চর্চা অনেক গুণ বেড়েছে। বেস্ট সেলারের লিস্টে কমিউনিস্ট ম্যানিফেস্টো ঢুকছে। বিবিসির যে পোল, সেই পোলে শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে কার্ল মার্কসের নাম আসছে। এমনকি পুঁজিবাদী দুনিয়াতে বুর্জোয়া অর্থনীতিবিদরাও, তারাও এই দীর্ঘস্থায়ী যে মন্দাস, তার থেকে উত্তরণের রাস্তা খোঁজার জন্য ক্যাপিটালিজমের মধ্যে দাঁড়িয়ে যা খুঁজে বার করা যাচ্ছে না, তখন দ্বারস্থ হচ্ছে মার্কসের কাছে। যে মার্কসকে খুঁটিয়ে তারা অনুসন্ধান চালাচ্ছে যে মার্কসের ক্যাপিটালিজম সম্পর্কে যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, তার মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা যা দিয়ে ক্যাপিটালিজম উদ্ধার পেতে পারে, কোনো সূত্র পেতে পারে কিনা। কিন্তু মার্কস তো ক্যাপিটালিজম সম্পর্কে বলেছেন যে এটা একটা আত্মধ্বংসকারী ব্যবস্থা। ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে আছে গলদ, আর সেই গলদের কারণের জন্য পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে তার এই রোগ মেরামত করবার কোনো জায়গা থাকে না। মার্কস ছিলেন একজন দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং একই সঙ্গে
বিপ্লবী সংগঠক। মানব সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করবার মধ্যে দিয়ে তিনি উপস্থিত করেন যে সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে ক্লাসের উপস্থিতি, শ্রেণীর উপস্থিতি, পরস্পর বিবদমান দুটি শ্রেণী, এবং এই সভ্যতার ইতিহাস যা তা হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্কস এইটুকু বলে থামেননি। মার্কসের আগেও বহু দার্শনিক পৃথিবীকে ব্যাখ্যা করেছেন, মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তাকে বর্ণনা করেছেন। কিন্তু প্রশ্ন হলো শুধু তো ব্যাখ্যা করা না, যে তাকে পরিবর্তন করা যাবে কি করে। 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ হলো এবং সেখানে শুধুমাত্র ওয়ার্কিং ক্লাসের অবস্থা কি তার বর্ণনা করার মধ্যে দিয়ে মার্কস থামলেন না, বরং ওয়ার্কিং ক্লাসের কাছে উপস্থিত করলেন তার করণীয় কি। দুনিয়ার মজদুর এক হোক, সর্বহারার হারানোর কিছু নেই, জয় করার জন্য আছে গোটা জগৎ। শেষ 2 দশক তিনি কনসেন্ট্রেট করেছিলেন, অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করেছিলেন পুঁজিবাদ, তার উৎপাদনের প্রক্রিয়া এবং তার মধ্যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, উৎপাদনের উপকরণগুলো মালিকানা একটা ক্লাসের হাতে, আর উল্টো দিকে ওয়ার্কিং ক্লাস যারা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এবং তিনি আবিষ্কার করলেন সারপ্লাস ভ্যালু। একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে এই ক্যাপিটাল গ্রন্থ, তা তিনি শেষ দিকে গিয়ে লিখলেন। আগেই আমরা উল্লেখ করেছি যে 1818 সালে মার্কসের জন্ম জার্মানির ট্রিয়ন। বন ইউনিভার্সিটিতে তিনি ভর্তি হন, একটা সচ্ছল পরিবারে সন্তান। আইন পড়তে শুরু করেন। পরবর্তীকালে বার্লিন ইউনিভার্সিটিতে পড়ার সময় মার্কসের দর্শনের প্রতি আকর্ষণ বাড়ে। ইয়াং হেগেলিয়ানসদের সঙ্গে এই সময় তিনি যুক্ত হন, দর্শনের চর্চা চলতে থাকে। এর পরবর্তী সময় তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। ফ্রান্সে তার সঙ্গে ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সাক্ষাৎ হয় এবং তার কাছ থেকে তিনি তৎকালীন ইউরোপে শ্রমিক শ্রেণীর যে অবস্থা সে সম্পর্কে আরো অবহিত হন এবং অর্থনীতির প্রতি তার একটা তীব্র আকর্ষণ তৈরি হয়, যে এই সমস্ত উত্তরগুলোকে খুঁজে বার করবার জন্য অর্থনীতির গভীরে ক্যাপিটালিজমকে নানান দিক থেকে নিরীক্ষণ করা, বিশ্লেষণ করার কাজ শুরু হয়। প্যারিসেও তিনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না। বেলজিয়াম, পরবর্তীকালে লন্ডন। 1848 সালে ইউরোপ জুড়ে বৈপ্লবিক কর্মকাণ্ডে জোয়ার এলো। এই সময়ে তিনি আবার ফ্রান্সে ফেরত গেলেন, কিন্তু সেখানে গভর্নমেন্টের পতন হওয়ার পর তিনি ওখান থেকে আবার ফেরত এলেন লন্ডনে। এই সময়ে একদিকে তিনি বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন, শ্রমিকদের সংগঠিত করবার কাজ করেছেন, বিপ্লবী তত্ত্ব তা সৃষ্টি করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আরেকদিকে এই অর্থনীতির চর্চা, তাতে তিনি যুক্ত থেকেছেন। আমরা আরো গভীরে এই আলোচনাতে যাওয়ার আগে আমরা যে কথা বলতে চাই যে মার্কস এই সমস্ত সমাজ ব্যবস্থাগুলোর মধ্যেকার একটা কমন ফ্যাক্টর তা তিনি দেখলেন, তা হলো উৎপাদন। সমস্ত ব্যবস্থার মধ্যেই এই উৎপাদন ছিল। মানুষ তার শ্রম এবং তার বুদ্ধি, মাসল এবং ব্রেন, এই দুটোকে কাজে লাগিয়েছে প্রকৃতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন উপাদান, সেগুলোকে রূপান্তর করবার জন্য, যা মানুষের চাহিদাকে স্যাটিসফাই করতে পারে। যেমন গাছ আছে, গাছ থেকে কাঠ পাওয়া যেতে পারে এবং তা দিয়ে আশ্রয় বানানো যেতে পারে, ব্যবহার্য জিনিসপত্র বানানো যেতে পারে।
তুলো তা থেকে কাপড় তৈরি হতে পারে। এভাবে এই বিবর্তনের মধ্যে দিয়ে সে প্রকৃতির শক্তিগুলোকেও ব্যবহার করবার জায়গায় গেছে। প্রথমত প্রাণীর যে শক্তি, সে শক্তিকে ব্যবহার করেছে। তার পরবর্তী সময় সে স্টিমকে ব্যবহার করেছে, বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করেছে। মার্কস দেখেছেন যে এই সমাজের অস্তিত্বের মূলে আছে হচ্ছে লেবার, শ্রম। তাহলে মানুষ তার শ্রম, তার স্কিল এবং উৎপাদনের যে উপকরণ যা সেই তৈরি করেছে, এগুলোকে দিয়ে প্রকৃতিতে থাকা যে কাঁচামাল, র মেটেরিয়ালস, তাকে রূপান্তর করছে যা তার কাজে লাগবে, তার বিভিন্ন চাহিদাকে পূরণ করতে পারে। এই সব মিলিয়ে হলো প্রোডাক্টিভ ফোর্স। এখন এই কাজ কেমন করে সংগঠিত হবে, হতো কেমন করে? মানুষ সাধারণভাবে তারা একত্রে কাজ করে, ছোট ছোট গ্রুপ হতে পারে, তার মধ্যে কেউ এককভাবে কাজ করতে পারে, কিন্তু প্রধানত মানুষের কাজ করবার ধরন ছিল হচ্ছে গোষ্ঠীবদ্ধভাবে, অনেকে মিলে। শিকার করতে গেছে, চাষের কাজ করতে গেছে, সবই গোষ্ঠীবদ্ধভাবেই করা হয়েছে। একটা সময় এলো হচ্ছে ডিভিশন অফ লেবার, যে এক একটা গোষ্ঠী এক একটা জিনিস তৈরি করে। কেউ হয়তো কৃষি উৎপাদন করছে, কেউ পশুপালন করছে, কেউ হয়তো কাপড় তৈরি করছে, কেউ ব্যবহার্য জিনিসপত্র তৈরি করছে। তাহলে একটা গোষ্ঠী একটা জিনিস তৈরি করছে, তার কাছে তা আছে, অপর গোষ্ঠীর কাছে তা নেই। তাহলে এক্সচেঞ্জ, বিনিময়, তা দরকার। এবং সেই বিনিময় হতো কি না, একটা পণ্যের সঙ্গে আরেকটা পণ্যের একটা অনুপাত তৈরি করা হতো। একটা ধাতু, ধাতব খণ্ড, আর আরেকদিকে যদি ধরা যাক তুলো, তাহলে অনেক পরিমাণ তুলোর সঙ্গে তুলনীয় হতে পারে ধাতব কোনো বস্তু। এখন এই সময় এসে উপস্থিত হলো আরেকটা সমস্যা, তাহলে যে ডিস্ট্রিবিউশনের প্রবলেম। প্রায় 500 বছর আগেকার কথা, যে একটা মডার্ন সিস্টেম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উপস্থিত হলো, এবং ওয়েস্টার্ন দেশে, পাশ্চাত্যের দেশগুলোতে যা মার্কেট বা বাজার তৈরি হলো। বাজার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ এসে উপস্থিত হলো, তা হলো বার্গেইন, দর কষাকষি করা। এটা প্রাচীন গ্রিক সভ্যতাতেও এটা দেখা গেছে, এই বাজারের উপস্থিতি অনেক শহর। প্লেটো, অ্যারিস্টটল এরা এই বাজারের পক্ষের লোক ছিলেন না, সমালোচনা করেছেন, ঘৃণার দৃষ্টিতেই দেখেছেন। এদের ধারণায় যা ছিল যে এই বাজার কমিউনিটিকে ডিস্ট্রয় করবে, ধ্বংস করবে। মার্কস লক্ষ্য করলেন যে এই যে অনেক মানুষ একত্রে কাজ করছে, সোশ্যাল লেভেল, সামাজিক শ্রম, এখন তাহলে মানুষের সঙ্গে মানুষের এই ক্ষেত্রে একটা সম্পর্ক তৈরি হবে। এখন এটাই হলো উৎপাদন সম্পর্ক। মানুষ স্বার্থপর গোছের ছিল তা না। মার্কসের কথায় যে আদিম সাম্যবাদী যে ব্যবস্থা, তাতে তো সমস্ত মানুষ, যারা সক্ষম মানুষ, তারা তৎকালীন সময়ের যে মোড অফ প্রোডাকশন, যার উপরে তারা নির্ভর করত, সেটা তো সকলে মিলে করত। আবার তার থেকে আহরিত সম্পদ তারা সকলে মিলেই তার মধ্যে বন্টন হতো। কিন্তু চলতে চলতে একটা সময় এলো যখন দেখা গেল যে কিছু মানুষ উৎপাদনের সঙ্গে যুক্ত থাকছেন, শ্রম দিচ্ছেন, আর কিছু মানুষ এই শ্রম দিচ্ছেন না, উৎপাদনের সঙ্গে ওভাবে যুক্ত থাকছেন না, কিন্তু উৎপাদনকে ভোগ করছেন। এই যে অংশটা ভোগ করছেন, দেখা গেল তার হাতে ল্যান্ড আছে, জমি আছে, পশু, গবাদি পশু যাদেরকে ব্যবহার করা হচ্ছে এইসব কাজে তা আছে, কিছু ইনস্ট্রুমেন্টস যা এই সম্পদ সৃষ্টি করবার কাজে লাগছে তা তাদের হাতে আছে। এগুলো হলো উৎপাদনের উপকরণ, তার সাথে কাঁচামালও যুক্ত। তাহলে এই
গুলোর মালিকানা যাদের হাতে আছে থাকলো, তাদের শ্রম করতে হলো, অন্যরা শ্রম করলো এবং সেই শ্রম অধিকার করলো একটা অংশের মানুষ। তাহলে উৎপাদনের উপকরণগুলোর মালিকানা মানুষের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক, একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থায় সৃষ্টি করল। মার্কস দেখালেন যে স্লেভারি, দাস ব্যবস্থা, সেখানে দাসের মালিক এবং দাস, দাস হচ্ছে দাস মালিকের প্রপার্টি, তাকে দিয়ে উদয়স্ত সমস্ত ধরনের কাজ মালিক করাচ্ছে, দাস মালিক করাচ্ছে, মালিক তাকে কাজ করতে হচ্ছে না। এটা যখন রূপান্তর ঘটলো ফিউডাল সিস্টেমে, সামন্ততন্ত্র এলো, তখন আগেকার সেই স্লেভারি থাকলো না, কিন্তু তারা ভূমির দাসত্বে মানুষ যুক্ত হলেন এবং এই বৃহৎ ভূস্বামী বা সামন্ত প্রভু তারা উৎপাদনের সঙ্গে যুক্ত না থাকলেও এই অসংখ্য মানুষ যারা ভূমি দাসত্বে আটকে আছে, নিবদ্ধ আছে, তারা সেই কাজ করলেন, কিন্তু তার অধিকাংশটা গেল হলো সামন্ত প্রভুদের হাতে। ক্যাপিটালিস্ট সিস্টেম যখন ফিউডাল সিস্টেমের পরে এলো, বলা হলো এটা একটা গণতান্ত্রিক, মানবিক, এখানে মানুষ মুক্ত, কোনো দাসত্ব বৃত্তি করবার ব্যাপার নেই, যে এতটা মুক্ত যে সে কোথায় কাজ করবে কিনা সেটা তার উপরে নির্ভর করে আছে। কিন্তু এই সোসাইটির ক্ষেত্রেও দেখা গেল ধরনটা বদলালো, কিন্তু এই জমি থেকে ছিন্ন হওয়া মানুষের কাছে টিকে থাকার জন্য, তার নিজের অস্তিত্ব বজায় রাখবার জন্য অন্য কিছুই থাকে না, একমাত্র বিকল্প হচ্ছে তার শ্রমকে বিক্রি করা। তাহলে পুঁজিবাদী ব্যবস্থাতেও একইভাবে একটা অংশের মানুষ যাদের হাতে উৎপাদনের উপকরণগুলোর মালিকানা থাকলো, তাদের শ্রম দিতে হলো না, আর যারা শ্রমিক তাদেরকে এই শ্রম দিতে হলো। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে অংশ নির্যাতিত, ডিপ্রাইভড অংশ, তারা অনেক বেশি উৎপাদন করতে বাধ্য হতো, তারা যা কনজিউম করতো, তারা যা ভোগ করতো, তার থেকে অনেক গুণ বেশি তাদের উৎপাদন করতে হতো। তাহলে এটাই সারপ্লাস উৎপাদন। এবং এর মধ্যে থেকে দুটো শ্রেণীর উপস্থিতি দেখা গেল, যে সমস্ত ব্যবস্থাতেই এই দুটো শ্রেণীর উপস্থিতি থাকছে, আর তাদেরকে এই সারপ্লাস উদ্বৃত্ত তারা তৈরি করছে, যেখানে লুকিয়ে আছে এই ব্যবস্থাগুলোর মধ্যে শোষণ, এক্সপ্লয়টেশন। তাহলে এই উদ্বৃত্ত উৎপাদনের মধ্যে যা উৎপাদনকারীর নয়, তা উৎপাদনের উপকরণের মালিক তার হাতে চলে গেল। মার্কস দেখলেন যে এই প্রত্যেকটা শ্রেণী বিভক্ত যা সমাজ, উৎপাদনের উপকরণের মালিকানা তাকে কেন্দ্র করে শোষণের ব্যবস্থা, এই সবকটা ব্যবস্থাতেই পরস্পর বিবদমান এই দুটো শক্তির উপস্থিতি, তা তিনি দেখালেন একেবারে দাস ব্যবস্থা থেকে শুরু করে ক্যাপিটালিজম পর্যন্ত। ব্যাপার এক, যে এখানে কোথাও তার থেকে মুক্তি নেই, শোষণ অব্যাহত থাকলো, শুধু মোড অফ প্রোডাকশন তার পরিবর্তন ঘটল। পুঁজিবাদী ব্যবস্থা সম্পর্কে পুঁজিবাদী অর্থনীতিবিদদের বক্তব্য আমি আগে উল্লেখ করলাম, যেটা একটা গণতান্ত্রিক, এটা একটা মানবিক একটা ব্যবস্থা, যেখানে মানুষ পরাধীন নয়, মানুষ দাস নয়, এখানে মানুষ মুক্ত এবং স্বাধীন। এবং এই মার্কেট, যে মার্কেটের মধ্যে দিয়ে এই ডিস্ট্রিবিউশন প্রসেস চলছে, এই সবটাই এমন একটা ব্যবস্থা, একটা চমৎকার একটা ব্যবস্থা, তার মধ্যে কিছু খামতি ঘাটতি যদি তৈরিও হয়, তার চলতে চলতে ও নিজেই তাকে মেরামত করে নিতে পারে। এটা একটা ইটারনাল সিস্টেম, একটা শাশ্বত একটা ব্যবস্থা, যেন অনেকটা ভগবানের নিয়ন্ত্রণাধীন একটা ব্যবস্থা।
মার্কস ক্যাপিটালিজমকে বোঝার জন্য আরো গভীরে অ্যাডাম স্মিথ, রিকার্ডো এদের লেখা অত্যন্ত মন দিয়ে পড়েন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুঁজিবাদী ব্যবস্থা, তার উৎপাদন প্রক্রিয়া তাকে গভীরে অধ্যয়ন করেন, স্টাডি করেন, রিসার্চ করেন এবং তিনি বলেন এই উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্ক এইটা হলো সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এটাকে তিনি বলেন যে সাবস্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার, আর সুপারস্ট্রাকচার হলো আইন, ধর্ম, সংস্কার, সরকার, সাংস্কৃতিক সংগঠন। এরা কেউই কিন্তু স্বাধীন না। শ্রেণী বিভক্ত সমাজে কখনোই তারা স্বাধীন নিরপেক্ষ অবস্থান নেন না। এরকম ধারণা সেটা বিভ্রম ছাড়া কিছুই না। এদের মূল কাজ হলো যে রুলিং ক্লাস, উৎপাদনের উপকরণগুলোর মালিকানা যাদের হাতে আছে তাদের সেই শ্রেণীর স্বার্থ রক্ষা করে চলা। কিন্তু এই ব্যবস্থাগুলোর ট্রানজিশন আসে, রূপান্তর ঘটে। এই উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের কথা আমরা আগে আলোচনা করেছি। প্রত্যেকটা ব্যবস্থাতেই এই উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের সঙ্গে যখন সামঞ্জস্যপূর্ণ আর থাকে না, উৎপাদিকা শক্তি ক্রমাগত তার বিবর্তন হতে থাকে। আজকের দিনে বিজ্ঞান প্রযুক্তি বিস্ময়কর আবিষ্কার কোথায় নিয়ে চলে গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন, অটোমেশন ইত্যাদি কত কিছু। তাহলে সেই পুরনো সময় থেকেই ক্রমাগত উৎপাদিকা শক্তির বিবর্তন হতে থাকছে। যন্ত্র, আরো উন্নত যন্ত্র তা আসছে, এর সঙ্গে সাযুজ্যপূর্ণ শ্রমেরও পরিবর্তন ঘটছে। নতুন মেশিন নতুন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবার জন্য নতুন নলেজ নিয়ে ওয়ার্কিং ক্লাসকে কাজ করতে হচ্ছে। এখন এমন একটা অবস্থা ওই নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে তৈরি হয় যখন পুরনো সম্পর্কের ভিত্তিতে উৎপাদন আর বাড়ানো যায় না, এবং উৎপাদিকা শক্তির সঙ্গে পুরনো সম্পর্কের এই যে সংঘাত, একটা সময় আসে যখন এটা আর ওই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে পারে না। এটার জন্য যেটা দরকার হয় তা হলো সমাজ বিপ্লব। পুরনো ব্যবস্থা তাকে ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা তৈরি হয়। পুরনো ব্যবস্থার যে নিয়ম কানুন গুলো ছিল, আইন ছিল, সরকার বা অন্য সমস্ত বিষয়, উৎপাদনের ধরন, এগুলো কোনোটাই নতুন যে ব্যবস্থা সেই ব্যবস্থায় থাকে না। কিন্তু যে জিনিসটা থেকে যায় সেটা হলো নতুন ব্যবস্থার মধ্যেও দুটো শ্রেণীর উপস্থিতি থেকে যায়। এক্সপ্লয়টেশন, শোষণ, তা থেকে যায়। তার ফলে অবশ্যম্ভাবীভাবে যা থাকে নতুন ব্যবস্থার মধ্যে তা হলো ক্লাস কনফ্লিক্ট। এই দুই শ্রেণীর মধ্যেকার বৈরিতা বা সংঘর্ষ, শ্রেণী সংগ্রাম তা অব্যাহত থাকে। তাহলে সমাজ বিবর্তনের এই যে ধারা, যাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হলো আগের ব্যবস্থাগুলোর মধ্যে, ক্যাপিটালিজমের ক্ষেত্রে আলাদা কেন, আলাদাভাবে একে ভাবা হবে কেন? আলাদা কি কোনো এই দুটো ব্যবস্থার মধ্যেকার যে বিষয়গুলোকে তুলে ধরলেন, উৎপাদিকা শক্তি, উৎপাদন সম্পর্ক, দুটো শক্তির শ্রেণীর উপস্থিতি, এক্সপ্লয়টেশন, সারপ্লাস, লেবার ইত্যাদি, এই সমস্ত কিছু কি ক্যাপিটালিস্ট সিস্টেমে নেই? এটা কি সত্যি সত্যি একটা মানবিক ব্যবস্থা? প্রত্যেকটা ব্যবস্থাই তার আগের ব্যবস্থাটার থেকে উন্নত, কিন্তু কোনো ব্যবস্থাই তা এই বা ক্যাপিটালিজম তার মধ্যে এই যে ক্লাস স্ট্রাকচার সেটা তো থেকেই গেল। কাজেই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেকার এই বিবদমান দুই শক্তি, মালিক আর শ্রমিকের মধ্যে পুঁজির সঙ্গে শ্রমের যে লড়াই, এইটা ক্রমাগত বাড়তে থাকবেই এবং সমাজ বিবর্তনের ধারা বেয়েই আরো উন্নত ব্যবস্থা, সমাজতন্ত্র তা অবশ্যম্ভাবী। মার্কস আজকে যুগেও
প্রাসঙ্গিক কেন? পুঁজিবাদ সম্পর্কে 150 বছর আগে তার বিশ্লেষণ আজকের পুঁজিবাদী ব্যবস্থা ক্ষেত্রেও একইভাবে কার্যকরী কেন? আমরা সেই আলোচনায় যেতে গেলে আরো গভীরে আমাদের পুঁজিবাদী ব্যবস্থাকে দেখতে হবে। এক্ষেত্রে মার্ক্সের অবদান অনস্বীকার্য। মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান কার্ল মার্ক্স রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই তিনি বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে সামিল হন। ফরাসি বিপ্লবের যে মর্ম বস্তু, যে কর্তব্য, যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল, যার প্রভাব মার্ক্সের বেড়ে ওঠার সময় যথেষ্ট পরিমাণে ছিল, সে সম্পর্কে চর্চা চলছিল। এই অবস্থায় এই পুঁজিবাদী ব্যবস্থা তাকে গভীরে নিরীক্ষণ করা, তার মধ্যেকার অবর্ণনীয় যন্ত্রণা তিনি উপলব্ধি করলেন। কি না, ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত মালিকানা। শ্রম সামাজিক, কিন্তু উৎপাদনের উপকরণগুলোর মালিকানা ব্যক্তিগত। 1848 সালে যে বিপ্লবী কর্মকাণ্ডের জোয়ার দেখা যায়, এটাও স্টাডি করতে গিয়ে তিনি দেখলেন যে সামন্ততন্ত্র সরে যাওয়ার পরে সামন্ততন্ত্র কিন্তু আবার ফেরত এলো না। পুঁজিবাদ তার আধিপত্য কায়েম করল, কিন্তু সেখান থেকে সমাজতন্ত্রের দিকে গেল না। কেন গেল না? এই নিয়ে আরো গভীরে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বিপ্লবী তত্ত্বের বিষয়ে মার্ক্স এঙ্গেলস উল্লেখযোগ্য অবদান রাখলেন। যে ওয়ার্কিং ক্লাসকে ইউনাইটেড হতে হবে এবং তাদের নিজস্ব পার্টি তা গড়ে তুলতে হবে। পুঁজিবাদের কয়েকটা উন্নততর অবস্থার কথা মার্ক্স স্বীকার করেছেন। বিশেষত বিজ্ঞান আর প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি, গোটা উৎপাদন প্রক্রিয়ার উৎপাদিকা শক্তির বিপুল বিকাশ এই ব্যবস্থায় হয়েছে। জ্ঞান বিজ্ঞান চর্চা সেটা শিখরে উঠেছে। কিন্তু জমি থেকে ছিন্ন করে নিয়ে আসা বা বিচ্ছিন্ন করা মানুষগুলো, তারা কারখানাতে নির্মম শোষণের জাঁতাকলে এই ব্যবস্থা তাদেরকে নিংড়ে নিয়েছে। এদের কাছে কোনো অল্টারনেটিভ ছিল না শ্রম বিক্রি করা ছাড়া। তাহলে পুঁজিবাদের কিছু সাফল্যের উল্টো দিকে আছে ওয়ার্কিং ক্লাসের এই অবর্ণনীয় জীবন যন্ত্রণার কথা। পুঁজিবাদী অর্থনীতিবিদরা বলেন এটা একটা ওয়ান্ডারফুল মেশিন, একটা চমৎকার ব্যবস্থা এবং এটাই শ্রেষ্ঠ ব্যবস্থা। সর্বোচ্চ সম্পদ সভ্যতাকে দিতে পারে এই ব্যবস্থা। এখানে উৎপাদক এবং ভোক্তা দুজনেই ফ্রি। অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের তত্ত্ব, ব্যক্তিগত সম্পত্তি, বাজার এবং স্বাধীন ক্রেতা ও বিক্রেতা, এই মিলিয়ে যে অর্থনীতি, সেই অর্থনীতি শ্রেষ্ঠ এবং তার সব থেকে বেশি সম্পদ তা দিতে পারে, এটা শাশ্বত, যেন ভগবান একে নিয়ন্ত্রণ করছে। রিয়েলিটি কি, বাস্তব কি? বাস্তব হচ্ছে যে বুর্জোয়া অর্থনীতিবিদদের কথা অনুযায়ী এই ওয়ান্ডারফুল মেশিন সেটা কখনো অতি মন্থর গতিতে চলছে, আবার কখনো দ্রুত গতিতে চলছে, কখনো মন্দা আসছে ফিরে ফিরে আসছে, আবার কখনো তার দীর্ঘস্থায়ী রূপ পাচ্ছে। মুদ্রাস্ফীতি ঘটছে, মূল্যবৃদ্ধি ঘটছে, বেকারি, ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এগুলো সব সমাজে টেনশন তৈরি করছে, ধনী আর দরিদ্রের মধ্যে ব্যাপক ফারাক তৈরি করছে, সমাজে আনরেস্ট তৈরি করছে, পলিটিক্যাল আনরেস্ট তৈরি হচ্ছে, এক ধরনের বিচ্ছিন্নতা মানুষ অনুভব করছে। বিনোদনের বিরাট জগৎ তৈরি হতে পারে, অনেক চকচকে একটা পৃথিবী সামনে থাকতে পারে, কিন্তু অবর্ণনীয় জীবন যন্ত্রণায় বিদ্ধ অধিকাংশ শ্রমজীবী মানুষ তাকে আস্বাদ করবার মতো ক্ষমতা আর থাকে না। তার ফলে গোটা সোসাইটি থেকেই
সে বিচ্ছিন্নতা অনুভব করে, আবার এর মধ্যে ক্ষোভ তৈরি, রাগ তৈরি, এবং শ্রেণী সংঘাত তার তীব্র হয়। মানুষ বিকল্প সন্ধান আরো বেশি করে মার্ক্সীয় অর্থনীতি হলো পুঁজিবাদী এই অর্থনীতির ঠিক উল্টো দিক। অর্থাৎ পুঁজিবাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাতে যে অর্থনীতি গৃহীত হবে সেটা শুধু উন্নত ব্যবস্থা তা না, যেখানে পুঁজিবাদের এই বৈশিষ্ট্যগুলো যেখানে থাকবে না। পুঁজিবাদ এই যে বারে বারে সংকট তারকে জড়িয়ে ধরছে, যার থেকে পরিত্রাণের রাস্তা সে খুঁজে পাচ্ছে না, তারা কি মনে করে? তারা মনে করে হচ্ছে যে এটা বাজারের হাতে ছেড়ে দেয়। ট্রাম্পের মুখেও যে কথা শোনা যায়, একইভাবে নরেন্দ্র মোদীও একই কথা বলেন। জিডিপি কমে যাচ্ছে, সাংঘাতিক কমে গেছে, ঋণাত্মক সূচকে চলে গেছে, কিন্তু তৎসত্ত্বেও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো স্বীকার করবেন না। তিনি বলবেন যে এটা একটা মাইনর অ্যাক্সিডেন্ট, সাধারণ একটা বিষয়, মামুলি বিষয়, এবং কিছুকালের মধ্যেই এটাকে কাটিয়ে উঠতে সক্ষম হব। একই কথা নরেন্দ্র মোদীরাও বলে চলেন, যে তাকে মানেন না, স্বীকার করতে চান না। তাহলে ঠিক করে দেবে কে? বাজার, ব্যক্তি মালিকানা আর বাজার, এই দুয়ের ওপরে তারা সঁপে দেয় বা দিচ্ছে এই সংকট থেকে বেরোনো রাস্তা। নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট তারা যে তত্ত্ব হাজির করেন তা হলো যে বিনিয়ন্ত্রিত বাজার, আর বাজারকে বাড়াতে হবে, এক্সটেনশন অফ মার্কেট, আর হলো বৃহৎ অর্থনীতি বা ভিন্ন উদ্যোগ, পুঁজিবাদ থেকে ভিন্ন কোনো উদ্যোগ, এরকম দেশ যা নেয় তার সম্পর্কে সতর্ক থাকে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি সংকটকে চিরতরে কাটিয়ে সুন্দর একটা সময়ে তাকে ওই শাশ্বত এক অবস্থাতে নিয়ে যাওয়ার কাজ কখনোই করে উঠতে পারেনি। কাজে ফিরে ফিরে এসছে। কেইনস তিনিও এক তত্ত্ব, কেইনসীয় তত্ত্ব, সেখানে এই ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যেই বলা হলো, তখন 17 সালে রিভলিউশন হয়ে গিয়েছে, সমাজতন্ত্র সম্পর্কে মানুষের আকর্ষণ বাড়ছে। তাহলে যদি ক্যাপিটালিজম মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো কমাতে কিছুটা না পারে, ওয়ার্কিং ক্লাসকে কিছুটা বেনিফিট না দিতে পারে, তাহলে দলে দলে মানুষ তো সমাজতন্ত্রের দিকে যাবে, কমিউনিস্ট পার্টির সাথে যাবে। তাহলে এই ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তাহলে কিছু রিল্যাক্সেশন দেওয়ার দরকার আছে। এখানে জনকল্যাণকর রাষ্ট্র, রাষ্ট্রের নজরদারির কথা বলা হলো, যে বাজারের দিকে রাষ্ট্রকেও চোখ রাখতে হবে, প্রয়োজনে তাকে বিনিয়োগ করতে হবে, এবং যদি তা না করা হয় তাহলে তা সমাজতন্ত্রের দিকে যাবে। মার্ক্সের ব্যাখ্যা ছিল যে ক্যাপিটালিজম সে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবে না। তার কারণ হলো যে তার মধ্যে উপস্থিত ক্লাস স্ট্রাকচার, এর উৎপাদনের প্রক্রিয়াটার মধ্যে অ্যানার্কিজম আছে, নৈরাজ্য আছে, এবং এটা আনপ্ল্যান্ড, এখানে কোনো পরিকল্পনা নেই। তার ফলে ওভার প্রোডাকশন হবে এবং এই সংকট ফিরে ফিরে আসবে। তার কারণ হচ্ছে যে সিস্টেমটার মধ্যে গলদ আছে, এটা একটা আত্মধ্বংসকারী ব্যবস্থা। সবকিছু মধ্যে গতি আছে, কাজেই এই অর্থনীতিকে, ক্যাপিটালিজমকে বোঝবার ক্ষেত্রেও এই গতি দিয়েই বোঝা দরকার। চারটে মূল ফ্যাক্টর: প্রোডাকশন, এক্সচেঞ্জ, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন। এই চারটে আলাদা আলাদা কোনো প্রক্রিয়া না, বাকি কোনোটাই আসতে পারে না যদি প্রোডাকশন, উৎপাদন না হয়। প্রোডাক্ট আগে হতে হবে, তাহলে প্রোডাক্ট না হলে তার বিনিময়ের প্রশ্ন ওঠে না, তার ডিস্ট্রিবিউশনের প্রশ্ন ওঠে না, তার কনজাম্পশন, ভোগ করার প্রশ্ন ওঠে না। কিন্তু এগুলো কোনোটাই ইন্ডিপেন্ডেন্ট প্রক্রিয়া না, এটা একটা সিঙ্গল সোশ্যাল প্রোডাকশন প্রসেস।
এখন প্রোডাকশনটা মোড কি, মোড অফ প্রোডাকশন কি রকম ভাবে এই প্রোডাকশন হচ্ছে তার উপরে নির্ভর করছে বাকিগুলো। তার এক্সচেঞ্জ কি হবে, ডিস্ট্রিবিউশন কি হবে, কনজাম্পশন কেমন হবে। তাহলে উৎপাদনের সামাজিক ধরনের উপরে নির্ভর করছে ডিস্ট্রিবিউশন এবং কনজাম্পশন, বন্টন এবং ভোগ, কার কাছে যাবে এই উৎপাদিত পণ্য। পলিটিক্যাল ইকোনমি হলো একটা নির্দিষ্ট সামাজিক উৎপাদন ব্যবস্থার উপর। এখন এই মোড অফ প্রোডাকশন তার উপরে নির্ভর করে ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন। ক্যাপিটালিস্ট সিস্টেমে এই বিনিময় হবে, এক্সচেঞ্জ হবে, তা হলো বাজারের নিয়ম, ল অফ দ্য মার্কেট। ডিস্ট্রিবিউশন হবে এই যে শোষণমূলক ব্যবস্থা, তার নিয়মে এর ডিস্ট্রিবিউশন হবে। তাহলে শ্রমিক শ্রেণী তার প্রাপ্তি, তার ভোগ করবার জন্য যা থাকবে সেটা এই ব্যবস্থাতে তা হবে অত্যন্ত লিমিটেড, খুব সীমাবদ্ধ। কারণ তাদের উপার্জন নেই, কারণ তাদের বিরাট অংশ অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য, তাদের বিরাট অংশ তারা কর্মচ্যুত। The process of production is the foundation of economy. এই ক্যাপিটাল এলো কোথা থেকে? প্রিমিটিভ অ্যাকুমুলেশন। এই উন্নত পুঁজিবাদী দেশগুলো পৃথিবীর অন্য দেশগুলোকে পায়ের তলায় রেখেছে, সেখানে আধিপত্য বিস্তার করেছে, কলোনি তৈরি করেছে এবং তার মাটির ওপরে, মাটির তলার যাবতীয় সম্পদ তাকে লুট করেছে এবং তাকে মানিতে এক্সচেঞ্জ করেছে, দিয়ে বিপুল পরিমাণ সেই পুরনো সময়ে এক পুঁজির ভান্ডার তৈরি করেছে। এখন পুঁজিবাদী ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে একটা বিষয় হলো পণ্য বা কমোডিটি। পণ্য মানে কি না, যা বিনিময়যোগ্য। আমি বাড়ির পেছনে এক টুকরো জমিতে আলু হলো, বেগুন হলো, সেটা আমি পরিবারে ব্যবহার করলাম, এটা পণ্য না। তাহলে পণ্য মানে যা বিনিময় করা হবে। এখন বিনিময় কখন হবে? প্রকৃতিতে তো কত কিছু পড়ে আছে, একটা পাথরের টুকরো পড়ে আছে, তো পাথরের টুকরোটা তো এক্সচেঞ্জেবল হবে না, তাহলে তার মধ্যে কিছু ভ্যালু অ্যাড করতে হবে যা মানুষের চাহিদা তাকে পূরণ করতে পারে। এখন এই যে কমোডিটি, পণ্য, এটা সব ব্যবস্থাতেই ছিল। একটা বিনিময় পুরনো ব্যবস্থাগুলোতেও ছিল, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থাতে বিনিময় প্রথা সর্বোচ্চ স্তরে গেল। আগে উল্লেখ করা হয়েছে যে বিনিময় পদ্ধতি, তার পরিমাপ কি হবে। এখন এই পণ্যের দুটো মূল্য থাকে, একটা হচ্ছে ওর ইউজ ভ্যালু, ব্যবহারিক মূল্য, আরেকটা হলো যে তার বিনিময় মূল্য, যে টাকায় আমরা তাকে আদান প্রদান করতে পারি তা। আরেকটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তা হলো যে কি রেশিওতে, কোন অনুপাতে একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর এই আদান প্রদান ঘটবে। এখানে ক্লাসিক্যাল ইকোনমিস্ট রিকার্ডোর বক্তব্য, লেবার থিওরি অফ ভ্যালু, যে the value of one commodity is to the value of another as the labor necessary for the production of one is to other. এটা মার্কসের কথা। রিকার্ডো বললেন যে একটা জিনিস তৈরি করতে তার পেছনে লেবার টাইম কতটা গেছে, ধরা যাক 12 দিন গেল। আরেকটা একই ধরনের জিনিস তার তৈরি করতে ধরা যাক 20 দিন লাগলো। তাহলে ভ্যালুটা যদি এই দামের উপরে লেবার টাইম কতটা গেছে তার উপরে দাঁড়িয়ে হয়, তাহলে ডেফিনেটলি 20 দিন লেগেছে যে কাপড়টা বুনতে, তার দাম বেশি হবে 12 দিন যেটা লেগেছে তার থেকে। এটা দিয়ে সবটা ব্যাখ্যা করা যাবে না।
এখানে মার্কস এই কারণে বললেন যে দ্য ভ্যালু অফ ওয়ান কমোডিটি, একটা পণ্যের সঙ্গে আরেকটা পণ্যের এই বিনিময়ের যে অনুপাত সেটা হবে নেসেসারি লেবার, তা রেশিও যা, অনুপাত যা, তার ভিত্তিতে। এইটা আরো ডিটেলে যাওয়া হলো যে রিকার্ডোর তাহলে বক্তব্য হলো যে উৎপাদনের সময়। মার্কস আবার এটাকে বললেন যে এটা আমি একটা দোকানে সে পণ্যের দাম ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি যদি এটা হয় তাহলে সেটা যুক্তির দিক থেকে ভালো হতে পারে, কিন্তু যেটা উপেক্ষিত হচ্ছে, যেটার দিকে নজর দেওয়া উচিত, সেটা হলো সোশ্যাল লেবার, সামাজিক শ্রম। তাহলে এখানে বার করতে হবে কি গড়, তাহলে একটা 12 দিন লাগলো, একটা 14 দিন লাগলো, তাহলে এর গড় করলে হয় হচ্ছে 13 দিন। তাহলে ওটা তৈরি করতে যে সামাজিক শ্রম ব্যয় হয়েছে সেটা হলো 13 দিন। এখন এই শ্রম তারও দুটো ধরন আছে, একটা হলো যেটা নির্দিষ্ট শ্রম, যে নির্দিষ্ট শ্রমের মধ্যে দিয়ে একজন ফসল ফলাচ্ছে, একজন শ্রমিক কারখানাতে কাজ করছে। আরেকটা বিমূর্ত শ্রম, এই যে শ্রমের ভান্ডার, এই শ্রমের ভান্ডারটা যদি না থাকতো, এজ এ হোল গোটা সোসাইটিতে মানুষের শ্রম করবার যে ক্ষমতা, এই যে শ্রমের ভান্ডার, এই শ্রমের ভান্ডারটা আছে বলেই ওই নির্দিষ্ট শ্রম আসতে পারছে। যদি এই বিমূর্ত, ওইটাকে বলছে ওই ভান্ডার, যে শ্রমের ভান্ডার, এটা বিমূর্ত শ্রম, এই বিমূর্ত শ্রম যদি না থাকতো তাহলে নির্দিষ্ট শ্রম তা উপস্থিত হতো না। যে কোনো কমোডিটি পণ্য, তার মধ্যে এই বিমূর্ত শ্রম আছে বলেই সেটা বিনিময়যোগ্য। পুঁজিবাদী ব্যবস্থাতে শ্রম হচ্ছে কমোডিটি, তো সবকিছুই এখানে পণ্য, পুঁজিবাদের নিয়মই তাই। অন্য ব্যবস্থাগুলোতে শ্রম তাকে এভাবে পণ্যের মতো, যেমন পণ্যের বিনিময় হয় তাকে কেনা যায়, এক্ষেত্রে শ্রম তাকেও পণ্য হতে হলো এবং পুঁজিপতি সেই শ্রম শ্রমিকের কাছ থেকে কিনল। তাহলে শ্রম কমোডিটি হতে পারে তখন তার কি কন্ডিশন থাকে, শর্ত কি হয় না, উৎপাদনের উপকরণগুলো মালিকানা কার হাতে থাকে। তাহলে এই ব্যবস্থাটা জন্ম নিল কোথা থেকে, মানে যেখানে শ্রম লেবার সেটা একটা কমোডিটি, পুঁজিবাদের উদ্ভবের মধ্যে দিয়ে এটার জন্ম হলো, আর এটা শেষ হবে পুঁজিবাদ ধ্বংসের মধ্যে দিয়ে। তাহলে এর পুঁজিবাদ উত্তর যে সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হচ্ছে, যেখানে শ্রম কমোডিটি হবে না, উৎপাদনের উপকরণগুলোর মালিকানা ব্যক্তির হাতে থাকবে না। এরপরে খুব গুরুত্বপূর্ণ যে বিষয় আনলেন মার্কস, যেটাই পুঁজিবাদের মূল চলবার মূল চাবিকাঠি, রহস্য, যে রহস্য অন্যরা কেউ উদ্ঘাটন করেন, তা হলো উদ্বৃত্ত মূল্য। এখন এই যে শ্রম শক্তি বিক্রি করতে বাধ্য হচ্ছে শ্রমিক, তার কাছে তো কোনো অল্টারনেটিভ নেই, তাকে টিকে থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে তার খাদ্য লাগবে, মাথা গোজবার আশ্রয় লাগবে, কাপড় জামা লাগবে, বেঁচে থাকার আরো অনেক ধরনের উপাদান লাগে, সে সমস্ত লাগবে। এখন এটা সে কোথা থেকে পাবে? তাহলে তার শ্রমশক্তিকে বিক্রি করা ছাড়া রাস্তা নেই। তাহলে তার একটা বস লাগবে যার কাছে সে এটাকে বিক্রি করতে পারে, কিন্তু তার শ্রমশক্তির মূল্য কত, কিভাবে তা ঠিক হবে, নিরূপিত হবে কিভাবে? আমরা আগে আলোচনা করলাম হচ্ছে যে একটা প্রোডাক্টের দামের ক্ষেত্রে, একটা কমোডিটির দামের ক্ষেত্রে দেখা গেল যে তাতে কতটা শ্রম আছে তার নিরিখে রিকার্ডো একটা ব্যাখ্যা দিলেন, মার্কস আরেকটা ব্যাখ্যা দিলেন, কিন্তু তার মূল কথাটা হলো যে প্রোডাক্টের মূল্যর পেছনে আছে হলো লেবার, শ্রম। এখন এই শ্রম শক্তির মূল্য কতটা কি? ক্যাপিটালিস্ট সিস্টেমে এর মূল্য হচ্ছে শ্রমিকের অস্তিত্বটা টিকিয়ে রাখবার জন্য যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকু, যাতে সে কালকে আবার কাজ করতে আসতে পারে, আজকে কাজ শেষ হওয়ার পর, তার থেকে বেশি না।
আগে আমরা বলেছি যে পুঁজিবাদী ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে সে তার প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে নিয়ে গিয়েছে, উৎপাদিকা শক্তি ক্রমশ বিকাশমান। এবং আজকের দিনে ভাবলে এটা সাংঘাতিক পর্যায়ে গেছে। কম্পিউটার, ইন্টারনেট গোটা খোলনলচে বদলে দিয়েছে, যা উৎপাদনের প্রক্রিয়া তার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। তাহলে প্রোডাক্টিভিটি যত বাড়বে, অর্থাৎ শ্রমিক প্রচুর পরিমাণ প্রোডাকশন করতে পারবে। প্রাথমিকভাবে দেখা গেল যে প্রোডাক্টিভিটি বাড়ছে, ওয়েজ বাড়ছে, কিন্তু একটা সার্টেন স্টেজের পরে দেখা গেল যে প্রোডাক্টিভিটি বাড়ছে কিন্তু লেবার শ্রমশক্তির দাম সেটা বাড়ছে না, বরং সেটা একটা সময় কমের দিকে যেতে থাকে। এখন এই যে হিউজ প্রোডাকশন শ্রমিক করছে, তার উল্টো দিকে সে যা পাচ্ছে সেটা কেবলমাত্র তার নিজের অস্তিত্বটুকু টিকিয়ে রাখবার জন্য যতটুকু দিতে হয় ততটুকু। এই দুয়ের মধ্যে যে ফারাক, যে প্রোডাকশন করছে প্রচুর আর নিজে যেটা কনজিউম করছে, যেটা নিজে ভোগ করছে সেটা যৎসামান্য, তাহলে প্রচুর প্রোডাকশন আর যৎসামান্য ভোগ আর যৎসামান্য সে পায়, এই দুয়ের মধ্যে যে ফারাক, এই ফারাকটাই হলো পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমের শোষণ। ধরা যাক যে একজন শ্রমিক সে 5টা টেলিভিশন তৈরি করল এবং তাতে তাকে দেওয়া হলো এই 5টা টেলিভিশন তৈরি করবার জন্য, তাকে ধরা যাক দেওয়া হলো, বা 4টে টেলিভিশন তৈরি করলো, 5,000 টাকা করে যেটা বিক্রি হলো 20,000 টাকা বিক্রি হলো, আর শ্রমিককে দেওয়া হলো 2,000 টাকা করে 8,000 টাকা। তাহলে 20,000 আর 8,000-এর মাঝখানে ফারাক হলো 12,000। তাহলে এই 12,000 টাকাটা গেল হচ্ছে ওনারের কাছে। এই ডিফারেন্সের মধ্যেই আছে এক্সপ্লয়টেশন। এখন মুনাফা কি? মুনাফা উদ্বৃত্ত যে মূল্য তার একটা অংশ, সেটা হলো মুনাফা। তাহলে উদ্বৃত্ত প্রোডাকশন শ্রমিক করলো, এই উদ্বৃত্তের অধিকার শ্রমিকের থাকলো না, উদ্বৃত্তের অধিকার থাকলো ওনারের কাছে, মালিকের কাছে। সে সেটাকে বিক্রি করলো, বিক্রি করে এই যে বাড়তি টাকা তার কাছে থাকলো, এই বাড়তি টাকাটা থেকে সে জমির ভাড়া, ফ্যাক্টরি শেডের ভাড়া মেটালো, তার ইলেকট্রিসিটি বিল, তার মেশিনের ডেপ্রিসিয়েশন কস্ট, যা ইনভেস্টমেন্ট ইত্যাদি হয়েছে মেশিনারি ইত্যাদিতে তার একটা অংশ, ট্যাক্স, ডিউটিজ ইত্যাদি। তাহলে এই 1200 টাকার মধ্যে ধরা যাক 700 টাকা চলে গেল তাতে, তাহলে পড়ে থাকলো যে 500, এই 500টা হচ্ছে ওর মুনাফা। ক্যাপিটালিস্ট সিস্টেম চলে এই মুনাফা তাকে বাড়ানোর লক্ষ্য নিয়ে, এই মুনাফাটাকে বাড়াতে হবে। ও সব গভর্নমেন্টের ঘরে দিয়ে দিল বা ভাড়ায় দিয়ে দিল, অন্য কিছুতে ব্যয় করে দিল, তাতে তো ওর লাভ হবে না। তাহলে ওর লাভ নির্দিষ্ট করতে গেলে এই মুনাফা, এই প্রফিট তাকে বাড়াতে হবে। এখন আসে যে এটা হতে পারে কি করে? তাহলে এই যে উদ্বৃত্ত উৎপাদনও করছে, যে যার দাম শ্রমিককে মালিক দিচ্ছে না, যে উদ্বৃত্তটা মালিক নিয়ে নিচ্ছে, তাহলে এই উদ্বৃত্ত উৎপাদন যদি বাড়ানো যায় তাহলে হতে পারে। তাহলে কি করে হতে পারে? তাহলে শ্রমিককে বেশি কাজ করাতে হবে। ট্রেড ইউনিয়নের চাপে গোটা পৃথিবী জুড়ে যে আন্দোলন শ্রমজীবী মানুষের, তার মধ্যে দাঁড়িয়ে 8 ঘন্টার কাজ নিশ্চিত হয়েছে, তবু চোরাগোপ্তা ভাবে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করাচ্ছে। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা দেখছি আমাদের দেশে বিজেপির পরিচালিত সরকারগুলো একটা আমরা লাগু শ্রমিককে 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করানো যেত। তাহলে এই বাড়তি পুরো সময়ের উৎপাদন হচ্ছে, এই উদ্বৃত্ত গোটা উৎপাদনটা ওর হাতে থাকবে, মালিকের হাতে থাকবে। তাহলে শ্রমের সময় বাড়ানো একটা দিক। সেকেন্ড হচ্ছে যে টেকনোলজির ব্যবহার। হস্তচালিত তাঁত, একটা কাপড় বুনতে তাঁতির কতদিন লাগে?
যখন এটা পাওয়ারলুম এলো, হ্যান্ডলুম চলে গিয়ে, বা হ্যান্ডলুম আছে এই সময় পাওয়ারলুম এলো, তাহলে ওর যেটা 1 মাসে প্রোডাকশন সেটা 2 দিনে করে দিল, তাহলে হিউজ প্রোডাকশন তাতে এলো মেশিনারি ব্যবহার করবার মধ্যে দিয়ে, তাহলে প্রোডাক্টিভিটি এই পদ্ধতিতে গেল বেড়ে। আবার এই যে প্রোডাক্টিভিটি বাড়লো তার সঙ্গে এত লেবার আর প্রয়োজন হবে না, তার ফলে লেবার কিছু চলেও যাবে। তাহলে বাইরে অনেক মানুষ কর্মপ্রার্থী হবে, অনেক লেবার, আনএমপ্লয়েড মানুষ। ক্যাপিটালিস্ট সিস্টেমের এটাও আরেকটা বৈশিষ্ট্য, তা হলো যত বেশি রিজার্ভ বেঞ্চে লোক থাকবে, বেকারত্ব যত বাড়বে, শ্রমের দাম তত কমবে। তাহলে শ্রমের দাম যত কমানো যাবে ওর মুনাফা তত বাড়বে। এরা মহিলা, শিশু, তাদেরকেও শ্রমিক হিসেবে কাজে নিল, যা যেখানে আরেক ধরনের ডিসক্রিপেন্সি থাকলো, এদেরকে কম টাকাতে কাজ করানো হলো, যার মধ্যে থেকেও তারা বাড়তি উদ্বৃত্ত নিতে পারল। এখন এই যে সিস্টেম, এই সিস্টেমটার মধ্যেও প্রতিযোগিতা আছে। টেলিভিশন কত কোম্পানি তৈরি করে, মোবাইল ফোন কত কোম্পানি তৈরি করে, সার্ভিস প্রোভাইড করছে কত রকম কোম্পানি। এখন শুনছি ভোদাফোন আর আইডিয়া নাকি এক হয়ে যাচ্ছে, জিওর সঙ্গে বাকিদের লড়াই। কতজন ছিল চলে গেল, টিকে থাকতে পারছে না। ক্রমাগত এই যে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেকার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে হেরে যাচ্ছে, সরে যেতে হচ্ছে, ছিটকে যাচ্ছে। আবার নতুন পুঁজি আসছে, নতুন পুঁজিপতি সে আসছে সামনে। কার পণ্য কত কম দামে বিক্রি করা যাবে, কার পণ্য কত বড় বাজার দখল করবে, এইখানে হচ্ছে সে একেবারে হিংস্র নেকড়ের মতো অন্যকে ধ্বংস করবার ক্ষেত্রে উদ্যত। মার্কস 1866 সালে এই কথা বলছে যে পুঁজির সাংঘাতিক কেন্দ্রীভবন এবং এর মধ্যে দিয়ে মনোপলি বা একচেটিয়া পুঁজির জন্ম। 1866 সালে মার্কস বলছে। তো আজও তো আমরা সেই আবর্তের মধ্যেই আছি। এখন এই যে সিস্টেম, মার্কসের কথাতে এই সিস্টেমটার মধ্যে গলদ আছে। আপনি যতই থেকে স্নো পাউডার লিপস্টিক লাগান, এ সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না। এর ভেতরের এই কদর্যতাকে এভাবে ঢেকে রাখা যাবে না। তার প্রধান কারণ হচ্ছে যে এর উৎপাদনে আছে চরম নৈরাজ্য। কোনো পরিকল্পনা বিহীন ভাবেই এই উৎপাদন হতে থাকে, একে অন্যকে নির্মম ভাবে ধ্বংস করবার দিকে যায়। সেই দিকে থাকবে যে শক্তিশালী। The anarchy of production is the law of capitalism. এখন উৎপাদন ব্যবস্থার মধ্যে এই ফারাক, যা অনেকবার বলা হলো যে মেইনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণগুলো মালিকানা থাকছে ওনার, মালিক, শিল্পপতির কাছে, পুঁজিপতির কাছে, আর লেবার পাওয়ার, শ্রমশক্তি, তা থাকছে ওয়ার্কারদের কাছে। এই কনফ্লিক্ট থাকবেই। তার সাথে ওভার প্রোডাকশন, প্রচুর পরিমাণ সামগ্রী বাজারে, আর তার বিক্রি নেই, সংকট অনিবার্য। সেই ইউরোপের প্রেক্ষাপটেই বললেন কথা যে কয়লা কেনার ক্ষমতা নেই, বাড়িতে জ্বালানি নেই। জ্বালানি নেই কেন? রান্না করা যাচ্ছে না, তার কারণ জ্বালানি নেই। জ্বালানি নেই তার কারণ হলো কয়লা কিনতে পারছে না। তো কেন কয়লা কেনা যাচ্ছে না? বাবার কাজ নেই। বাবার কাজ কেন নেই? না ওখানে প্রচুর কয়লা। এক অদ্ভুত ব্যাপার। তাহলে ক্যাপিটালিস্ট সিস্টেমে এই নৈরাজ্য চলতে থাকে। এখন এর থেকে বেরিয়ে আসবার জন্য কি করে? উৎপাদিত পণ্যের একাংশকেও নষ্ট করে দেয়। এই উদাহরণ আমেরিকাতে আছে, ব্রাজিলে আছে, অন্যান্য পুঁজিবাদী দেশগুলোর মধ্যে পাওয়া যাবে, যে উৎপাদিত পণ্যকে নষ্ট করে দিচ্ছে। উৎপাদিকা শক্তি তার আংশিক বিনষ্ট করছে, মোস্ট আনসাইন্টিফিক, কিন্তু তারা করছে, মরচে ধরে যাচ্ছে কারখানার মেশিনে। কিন্তু বুর্জোয়া অর্থনীতিবিদরা এই ক্রাইসিসকে আড়াল করবার চেষ্টা করে যাবে। এই মাইনর প্রবলেম, accidental disturbances between branches of economy and under consumption. এখন এটাই হলো পুঁজিবাদের বৈশিষ্ট্য।
লেনিন মার্ক্সবাদকে সমৃদ্ধ করলেন। মার্ক্স তার জীবদ্দশায় যা দেখলেন, যা বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা উপস্থিত করলেন, লেনিন 1917 সালে সোভিয়েতে বিপ্লব হওয়ার পরে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন গোটা পৃথিবীর কাছে নতুন বার্তা, নতুন স্বপ্ন হাজির করলো। এইখানে একটা নতুন অবস্থা তা তৈরি হলো। মার্কস এঙ্গেলস ওখানে দেখিয়েছিলেন যে পুঁজিবাদী প্রতিযোগিতার মধ্যে পড়ে কিছু পুঁজিপতি হেরে যাচ্ছে, টিকে থাকতে পারছে না, তাকে সরে যেতে হচ্ছে, পুঁজির কেন্দ্রীভবন ঘটছে, একচেটিয়া পুঁজি তৈরি হচ্ছে। লেনিন দেখলেন বিশেষত 1907 সাল 8 সাল পরিপূর্ণভাবে তা পরিষ্কার হয়ে উঠল যে পুঁজির ব্যাপক কেন্দ্রীভবন ঘটল এবং একচেটিয়া পুঁজি স্তরে পুঁজিবাদ এসে উন্নীত হলো। পুঁজিবাদের বিকাশের ধারার মধ্যেই, এই প্রতিযোগিতার মধ্যে দিয়েই একচেটিয়া পুঁজি তা তৈরি হলো। তাহলে একচেটিয়া পুঁজিবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এবং সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন বললেন যে এটা হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এবং সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের বিকাশের ধারার পরিণতি হচ্ছে সাম্রাজ্যবাদ। লেনিন এই সাম্রাজ্যবাদের 5খানা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন যে সাম্রাজ্যবাদের যুগে উৎপাদনের কেন্দ্রীভবন ঘটবে, একচেটিয়া পুঁজি তা সামনে আসবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হলো এতদিনের ব্যাংকের পুঁজি আর শিল্প পুঁজির যে আলাদা অবস্থান তাকে আর ধরে রাখতে পারবে না। তাহলে শিল্প পুঁজির সঙ্গে বৃহৎ ব্যাংক পুঁজি মিশে যা তৈরি করবে তা ফিনান্স ক্যাপিটাল বা লগ্নি পুঁজি তা তৈরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আগে যেমন পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, বাজারে সেই পণ্য বিক্রি করাটাই ছিল মুখ্য ব্যাপার। এখন দেখা গেল যে পণ্য রপ্তানির তুলনায় পুঁজি রপ্তানি আরো অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আজকের দিনে এটা বিরাট, মানে $10 ট্রিলিয়ন যদি ইন্ডাস্ট্রিতে পুঁজি খাটে তাহলে তার 50 গুণ, মানে $500 ট্রিলিয়ন তা খাটে হলো ফাটকা বাজার। সাম্রাজ্যবাদের স্তরে এই পণ্য রপ্তানির তুলনায় পুঁজির রপ্তানি, সেই পুঁজি গোটাটাই যে অন্যত্র এ হচ্ছে তা না, তার শিল্পতেও যায়, কিন্তু শিল্পে যে পুঁজি খাটে একটা শিল্প তৈরি হবে, তার প্রোডাকশন হবে, তা বাজারে যাবে, সেটা বিক্রি হবে, তারপরে সেখান থেকে তার উদ্বৃত্ত মূল্য, সেখান থেকে তার প্রফিট, একটা লম্বা রাস্তা। কাজেই অনেক বেশি ইন্টারেস্টেড সে হলো যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদকে সস্তায় লুট করবার জায়গায় সে যেতে থাকে। 4, আন্তর্জাতিক ক্ষেত্রে একচেটিয়া পুঁজির বিভিন্ন কার্টেল সংঘ তৈরি হলো, যারা গোটা পৃথিবী জুড়ে কে কোথায় কিভাবে ব্যবসা করবে তা ঠিক করলো। 5, বৃহৎ পুঁজিবাদী দেশগুলো তারা গোটা দুনিয়াকে রঙিন পেন্সিল দিয়ে গ্লোবের ওপরে দাগ কাটলো, কে কোন দেশ কোনখানে ব্যবসা করবে তা ঠিক হলো। লেনিন মার্ক্সীয় বিপ্লবী তত্ত্বেরও বিকাশ ঘটালো। মার্ক্সের তত্ত্ব অনুযায়ী শিল্পে উন্নত দেশে এই বিপ্লব সম্পাদিত হওয়ার কথা, যেখানে আধুনিক শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছে। বিপ্লব সংগঠিত হলো 1917 সালে, তার মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়নের জন্ম হলো। রাশিয়াকে বলতো ইউরোপের পেছনের উঠোন। শিল্প পরিকাঠামো উন্নত ছিল না, কিন্তু ততদিনে লেনিনের ব্যাখ্যা হলো যে এই স্তরে এসে বিশ্ব পুঁজিবাদ তার যে একটা চেইন তৈরি হয়েছে, এই শৃঙ্খলের সব থেকে দুর্বল গ্রন্থিতে আঘাত যদি হানা যায় তাহলে শ্রমিক শ্রেণীর জয় অনিবার্য। প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্যাপক ক্রাইসিস 1929 সাল থেকে শুরু। এই প্রথম বিশ্বযুদ্ধের আগে প্রথম মানে মহামন্দা যাকে বলে গ্রেট রিসেশন, এবং তার থেকে পরিত্রাণের রাস্তা যখন পুঁজিবাদ জানলো না, তখন সে অন্তহীন যুদ্ধে লিপ্ত হলো। এক দেশের গরিব মানুষ, তার হাতে রাইফেল ধরানো হলো আরেক দেশের গরিব মানুষকে মারবার জন্য।
এই নিছকই সাম্রাজ্যবাদী যুদ্ধ, বাজারের জন্য যুদ্ধ, নিজেদের টিকে থাকবার জন্য যুদ্ধ, সংকট থেকে বেরিয়ে আসবার জন্য যুদ্ধ। এই যুদ্ধ সাধারণ মানুষের জন্য যুদ্ধ নয়, বরং এই হাতিয়ারকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে এবং শ্রমিক শ্রেণী তার বিপ্লব সম্পাদিত করবার জায়গায় যেতে হবে। এই এবং 1917 সাল এই ঘটনা ঘটল। লেনিন ফিনান্স ক্যাপিটালের কথা বললেন, ক্যাপিটালিজম তার হাইয়েস্ট স্টেজ, ইম্পেরিয়ালিজম তার কথা বললেন। কিন্তু এখানেও যে এই সংকট থাকবে এবং এই সংকট থেকে পরিত্রাণ বা মুক্তির রাস্তা যে পুঁজিবাদ দেখাতে পারবে না, এ কথাও একই সঙ্গে বললেন। এরপরে আবার পৃথিবী দেখলো যে ব্যাপক সংকট, তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1929-30 সাল থেকে আবার গ্রেট রিসেশন শুরু হলো এবং তা আলটিমেটলি গিয়ে দাঁড় করালো হচ্ছে গোটা পৃথিবীকে দ্বিতীয় মহাযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সে এক ভয়ঙ্কর ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সোভিয়েতের গৌরবোজ্জ্বল ইতিহাস, জার্মানির পতন, এখানে সমাজতন্ত্রের জয় জয়কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই দেশে দেশে উপনিবেশবাদ খতম, মুক্তিযুদ্ধ, সেখানে স্বাধীনতা অর্জন। এরকম একটা সময়ে অনেকটা সংকটের মধ্যে থাকা পুঁজিবাদ তার অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য কতগুলো মেজার, ইকোনমিক মেজার তারা নেয়। কেইনসের তত্ত্ব এখানে প্রয়োগ হয় এবং কেইনসের এই তত্ত্ব যখন বলে, বুর্জোয়া অর্থনীতিবিদদের অনেকেই তা আপত্তিও করে যে জনকল্যাণকর অর্থনীতি গ্রহণ করতে হবে, জনকল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে এবং বাজার কমপ্লিটলি এই প্রাইভেট মালিকানার হাতে ছেড়ে দেওয়া যাবে না, বৃহৎ কর্পোরেশনগুলোর হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি তারা বিনিয়োগ না করে, যদি সেখানে উৎপাদন না হয়, তাহলে বিপুল পরিমাণ আনএমপ্লয়মেন্ট ইত্যাদি এগুলো চলতেই থাকবে এবং এরকম একটা পরিস্থিতিতে ব্যাপক অস্থিরতা তৈরি হবে এবং সেই প্রেক্ষাপট যা তৎকালীন সময় তা সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাবে। কাজে এই অবস্থায় জনকল্যাণকর ভূমিকা রাষ্ট্রের নিতে হবে, তা তারা নেন। কেইনসের এই ইকোনমি আর একটা কি করেন না, বিনিময়টা হবে, তার আগে ছিল সোনা বিনিময়ের জায়গা ছিল, তো তাকে সরিয়ে দিয়ে গোটা পৃথিবী জুড়ে একটা মুদ্রা, কমন কারেন্সি ডলার, তাকে নিয়ে আসা হলো। 45 থেকে 73 ওরা বলে হচ্ছে যে গোল্ডেন এরা অফ ক্যাপিটালিজম। তুলনামূলকভাবে পুঁজিবাদ বৃদ্ধি, সমৃদ্ধি ঘটল এই সময়। লেনিন এই সময়টাকে চিহ্নিত করেছিলেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষু পুঁজিবাদ বা ক্ষয়িষ্ণু পুঁজিবাদ, আর এটাই হলো সর্বহারা বিপ্লবের যুগ। 24 সালে লেনিনের মৃত্যু হয়। লেনিনের মৃত্যুর পরে দেখা যায় যে লেনিন যা বলেছিলেন তাই হলো। 29-এ আবার মন্দা এবং তার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যবাদী যুদ্ধ তা হল। এরপরে পৃথিবী আবার সংকটের সামনে পড়ল 70-এর দশক। ওপেক ভুক্ত দেশগুলো তারা তেলের দাম বাড়ায় এবং বিপুল পরিমাণ ডলার, পেট্রো ডলার যাকে বলা হয়, এটা এই দেশগুলোর হাতে চলে আসে, ওপেক ভুক্ত দেশগুলো। এরা এই টাকা আমেরিকা এবং ইউরোপের বড় বড় ব্যাংকগুলোতে গচ্ছিত রাখা শুরু করে। এই টাকাতে ফুলে ফেপে উঠতে থাকে ব্যাংকগুলো, কিন্তু ব্যাংক এই টাকা নিয়ে কি করবে? ব্যাংকে তো বিনিয়োগ, এই টাকা বিনিয়োগ করে ধার দেয় এমন এমন সমস্ত দেশে, যে দেশগুলো তা এই বিপুল পরিমাণ অর্থ সেটাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ইত্যাদির কাজে ব্যয় না করে সেগুলোকে বিলাস বহুল নানান বন্দোবস্ত করতে সেই টাকা ব্যবহার করে এবং আলটিমেটলি একটা সময় আসে যে এই টাকা ফেরত দেওয়ার জায়গায় আসে না। তার ফলে ক্রাইসিস গোটা পৃথিবীতে আবার সামনে চলে আসে। এর মধ্যে 90s-এ আরেকটা ঘটনা ঘটলো, তা হলো সোভিয়েতের পতন এবং এই ঘটনার পরে পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতান্ত্রিক শিবির ধাক্কা খেল। উল্লসিত পুঁজিবাদ এই সময় আবারও সাংঘাতিক প্রচার শুরু করলো, যে আমরা তো আগেই বলেছিলাম
যে সমাজতন্ত্র একটা অচল ব্যবস্থা, এখন গোটা পৃথিবীতে মাতব্বর ছড়ি ঘোরানোর আধিপত্য কায়েম করবার জায়গায় এসে দাঁড়ালো ইউএস ইম্পেরিয়ালিজম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই ও এই যাত্রা শুরু করে, জাপানের উপরে দুটো পরমাণু বোমা, এবং ওর ইকোনমিক প্ল্যানের সঙ্গে থাকে মিলিটারি স্ট্র্যাটেজি। সেই অনুযায়ী গোটা আজকের দিনের যে ফিনান্স ক্যাপিটাল, দিনের আমলে ফিনান্স ক্যাপিটালের থেকে কিঞ্চিত তা ফারাক আছে। সেই সময় এই ফিনান্স ক্যাপিটাল কোনো একটা রাষ্ট্রকে পাওয়া যেতে পারত, কিন্তু আজকে কোনো একটা রাষ্ট্র থেকে উদ্ভব হলেও এখন ফিনান্স ক্যাপিটালকে কোনো একটা দেশের গণ্ডির মধ্যে বাঁধা যায় না, এটা ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল। এবং সেই পুঁজির সঞ্চরণের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিভিন্ন দেশের আইন কানুন ইত্যাদির মধ্যে দিয়ে হয়েছিল, তা এই সাম্রাজ্যবাদী দেশগুলো নিজেদের স্বার্থের কারণের জন্য সেগুলোকে বুলডোজার দিয়ে তুলে ফেলেছে, ভয় দেখিয়ে, মিলিটারি কূ ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে নানান দিকে। আবার বিপুল পরিমাণ টাকা ঋণ দিয়ে সেই ঋণের কন্ডিশনালিটিস এর মধ্যে, শর্তের মধ্যে দিয়ে সরকারের নীতি তার পরিবর্তন ঘটিয়ে তার মতো কাজ তারা করেছে। ডব্লিউটিও ইত্যাদি অর্গানাইজেশন তৈরি হয়েছে, গ্লোবালাইজেশনের তত্ত্ব, ক্যাপিটালিস্ট গ্রুপ গ্লোবালাইজেশন, তার তত্ত্ব সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা চলতে চলতেও 90s থেকে যদি ধরা যায় তাহলে 2007 সাল, তাহলে সময়ের দিক থেকে অল্প একটু সময়, যে সময়ের মধ্যে দেখা গেল যে এটা মুখ থুবড়ে পড়ল। তাহলে সোভিয়েতহীন বিশ্বেও ক্যাপিটালিজম সে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হল এবং সেই সংকট থেকে বেরিয়ে আসবার রাস্তা পেল। নিও লিবারাল ইকোনমি, তা দিয়ে গোটা পৃথিবীর অর্থনীতি তাকে চালানো বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই নিও লিবারাল ইকোনমি তার প্রয়োগ করবার ক্ষেত্রে পৃথিবীর দেশে দেশে যে সংকটের সামনে এসে উপস্থিত হচ্ছে, ধনী দরিদ্রের মধ্যে ফারাক তৈরি হচ্ছে, উন্নত দেশগুলোর সঙ্গে অনুন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলোর মধ্যেকার ফারাক তৈরি হচ্ছে, ব্যাপক পরিমাণ বেকারি তৈরি হচ্ছে, কর্মচ্যুতির ঘটনা ঘটে যাচ্ছে ইত্যাদি, একটা কুৎসিত মুখ এইটা সামনে আসছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসবার রাস্তা ওরা কি ঠিক করলো? ঠিক করলো কৃত্রিম ভাবে বাজারটা তৈরি করতে হবে, তুলতে হবে, যাতে কেনা বেচা বন্ধ না হয়। তাহলে কি করা যাবে? প্লাস্টিক মানি, ক্রেডিট কার্ড, যে দেদার পার্সোনাল লোন, ফোনের পর ফোন ব্যাংকগুলো করতে থাকলো যে তুমি লোন নাও, লোন নিয়ে কি কিনবে না বাজার থেকে ভোগ্য পণ্য কেন, এটা ওটা জিনিস কিনতে থাকে, বাড়ি ফ্ল্যাট কেনা শুরু হলো। তাহলে এই বিপুল পরিমাণ কৃত্রিম ভাবে কেনার জায়গা যা তৈরি করা হলো, যে মানুষ তা কিনলেন, কিছুকাল বাদে নিও লিবারাল ইকোনমির বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা আমি আগে উল্লেখ করলাম, যে মজুরি কমে যাচ্ছে, বেকারি বাড়ছে, আয় বৈষম্য তৈরি হচ্ছে। এইরকম সময়ে এই পরিমাণ ঋণ তা দিয়ে বাজারকে তোলবার একটা ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রের নিয়ন্ত্রিত ভূমিকা, যে মিনিমাম গভর্নেন্সের তত্ত্ব এসে গেল যে রাষ্ট্র এত কিছু করবে না, সরকারের দায় আছে নাকি, এডুকেশন প্রাইভেটের হাতে যাবে, চিকিৎসা ব্যবস্থা তা প্রাইভেটের হাতে থাকবে, মানে জল স্থল অন্তরিক্ষ যা কিছু আমি ভাবতে পারি তা কমোডিটি এবং তা বিক্রয়যোগ্য ব্যাপার, পণ্য আদান প্রদান যোগ্য বিষয়, এবং গভর্নমেন্টের কোথাও কোনো ভূমিকা থাকবার কথা না, এরকম একটা জায়গায় নিয়ে যায় নিও লিবারাল ইকোনমি। এরকম একটা অবস্থাতে আমেরিকাতে এই সংকট শুরু হলো এবং ব্যাংকগুলো দেদার ধার দেওয়ার পরে ওরা আবার সেই ধার নেওয়াগুলোকে ইন্স্যুরেন্স করালো, তা মর্গেজ কোম্পানির কাছে গেল, প্রচুর পরিমাণ আর্থিক ইনস্টিটিউশন গুলো তৈরি হতে থাকলো। তারপর একদিন যারা ঋণ নিয়েছিল তারা হাত তুলে বললো যে আমরা আর ঋণ ফেরত দিতে পারবো না, সেই অবস্থা আমার নেই। কি হবে তাহলে? এই অবস্থাতে পরপর এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যা তৈরি হলো সেগুলো গেল আর যত পড়ে গেল। তো একটার পর একটা ধ্বংস হওয়ার জায়গায় গেল। এখন এই অবস্থা থেকে বেরোনোর রাস্তা হলো বেল আউট, গভর্নমেন্টের টাকা দিয়ে
তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হলো, কর্পোরেটকে বাঁচানোর চেষ্টা করা হলো। আর উল্টো দিকে আমি যা যা বললাম যে সমাজে যে অবস্থা সামনে দাঁড়ালো, তাতে আমেরিকাতে 80খানা শহরে অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট, যে আমরা 99%, তোমরা 1%, আমাদের সমস্ত স্বপ্ন তুমি কেড়ে নিয়েছো। WTOর বিরুদ্ধে গোটা পৃথিবীর নানান প্রান্তে যেখানে মিটিং করতে গিয়েছে সেখানে ফেটে পড়েছে। কৃষি, শিল্প, সার্ভিস সেক্টর, প্রত্যেকটা জায়গাতে এই এক অবস্থা তৈরি হয়েছে। তাহলে এর থেকে পরিত্রাণ, উত্তরণ তার রাস্তাতে বেল আউটে গেল। বেল আউট মানে গভর্নমেন্টের টাকা দিয়ে কর্পোরেটকে, ব্যাংককে বাঁচানোর চেষ্টা করা হলো। তো গভর্নমেন্ট তো সব টাকা খরচা করে দিল, এখন গভর্নমেন্ট তার সরকারি যে কাজ সেটা পরিচালনা করবার টাকা কোথায়? তাহলে গভর্নমেন্ট এবার যেটা করলো সেটা হলো যে পেনশন বন্ধ করে, মাইনে কমানো, জনকল্যাণমূলক কাজে গভর্নমেন্টের যে ভূমিকা ছিল সেই ভূমিকা উইথড্র করলো। এইগুলোর মধ্যে দিয়ে যা তৈরি হলো তা হলো যে আবারও নতুন করে মানুষের কেনবার ক্ষমতা কমে গেল। তাহলে আমি বেল আউটের মধ্যে দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু ওর উৎপাদিত পণ্য যেটা বাজারে গেল, বাজারে যে ক্রেতা তার হাতে টাকা না থাকবার ফলে বাজার সংকুচিত হয়ে গেল। তাহলে বেল আউট প্রক্রিয়ার মধ্যে দিয়েও আলটিমেটলি দেখা গেল যা, তাতে এই বাজারকে তেজি করা গেল না। যেটা আমরা এই দেশে বলি যে নরেন্দ্র মোদীর সরকার এই সময় দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আদানি আম্বানি তার হাতে তুলে দিচ্ছে। আমরা বলছি তুমি ডাইরেক্টলি মানুষের হাতে ক্যাশ যোগান দাও। তাহলে বাজার তেজি হতে পারে হচ্ছে মানুষের হাতে টাকা, কারণ টাকা হাতে মানুষ মানে অর্থনীতির ভাষায় বাজার। আমি এই বাজারটাকে সংকুচিত করে দিয়ে কিছুতেই ক্যাপিটালিজমের এই ক্রাইসিস তার থেকে বেরিয়ে আসবার রাস্তা বার করা যেতে পারে না। তার ফলে কৃষি, শিল্প, পরিষেবা ক্ষেত্র গোটা পৃথিবী জুড়ে এক ভয়ঙ্কর সংকটের মধ্যে এসে পড়লো সেই 2007 সাল থেকে, যেখান থেকে বেরিয়ে আসবার কোনো রাস্তা তাদের কাছে নেই। প্রথম বিশ্বযুদ্ধের আগে ছিল সংকট, সেই সংকটের পর যুদ্ধ, যুদ্ধের পরিসমাপ্তিতে গোটা পৃথিবী সমাজতান্ত্রিক দেশের জন্ম দেখেছে। দ্বিতীয়বার বড় রকমের সংকট তৈরি হলো 1929-30 সাল। তার থেকে জন্ম নিল হচ্ছে এক্সট্রিম রাইটিস্ট ফোর্স, হিটলার, মুসোলিনি, তাদের নেতৃত্বে ফ্যাসিজম গোটা পৃথিবীকে করায়ত্ত করবার চেষ্টা করলো। এবং এই তিন, হিটলার, মুসোলিনি, তোজো, শেষ পর্যন্ত এদের পরাজয় ঘটলো। মানব সভ্যতাকে বহু প্রভূত ক্ষয়ক্ষতির মধ্যে থেকে বাঁচানো সম্ভব হলো। এবং তারপর যেটা হলো তা হলো যে পৃথিবীর বিরাট অংশ জায়গায় সমাজতন্ত্র হলো, তৈরি হলো। পৃথিবীর বহু দেশ তারা উপনিবেশবাদ থেকে মুক্ত করতে পারলো নিজেদেরকে। এবং পরবর্তীকালে চায়নাতে, কিউবাতে, ভিয়েতনামে বিপ্লব হলো, সমাজতান্ত্রিক শিবির তৈরি হলো। তৃতীয় 2007 সাল থেকে এই বিপদ যখন গোটা বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে, তখন আবার সেই রাইটিস্ট শিফট আমরা দেখলাম। সে ডোনাল্ড ট্রাম্প হোক, এখানে নরেন্দ্র মোদী হোক, রাস্তা একই পদ্ধতিতে নিউ লিবারাল ইকোনমি, তার হাত ধরেই নয়া উদারবাদী অর্থনীতি তাকে প্রয়োগ করবার মধ্যে দিয়ে তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে, কিন্তু তা কিছুতেই সম্ভব নয়। বর্তমান পৃথিবীর যে চারখানা প্রধান দ্বন্দ্ব, তা হলো সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্র, 2 সাম্রাজ্যবাদ বনাম উন্নয়নশীল দেশ, 3 আন্তঃসাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যেকার দ্বন্দ্ব। যদিও এটা অনেকটা স্তীমিত, কিন্তু এটা মুছে গেছে তা না, তা আছে। আর পুঁজির সঙ্গে শ্রমের লড়াই। এই 4টে দ্বন্দ্বের উপরে ভিত্তি করেই গোটা বিশ্বের ঘটনাবলী পরিচালিত হচ্ছে। তাহলে পুঁজিবাদের সমস্যা, সংকট সে কিছুতে দূর করতে পারে না। উৎপাদিকা শক্তি আর উৎপাদন সম্পর্কের মধ্যেকার যে দ্বন্দ্ব, তবে মার্কস বলে গিয়েছিলেন, আজও তা একইভাবে থাকে। পুঁজিবাদী ব্যবস্থায় এই দ্বন্দ্বের নিরসন কিছুতেই সম্ভব নয়। তাহলে অল্টারনেট ওয়ার্ল্ড, উন্নত একটা ব্যবস্থা, ক্যাপিটালিজমের থেকে অনেক গুণ ভালো একটা ব্যবস্থা, তা তৈরি করতে পারে। মানুষ তো ইতিহাস তৈরি করে, এই সভ্যতা বুনিয়াদ তো রচনা করেছে মানুষ। কাজে এর থেকে উন্নত ব্যবস্থা, যেখানে ক্যাপিটালিজমের এই নগ্ন বৈশিষ্ট্যগুলো থাকবে না, সে ব্যবস্থা নির্দিষ্টভাবেই করা যায়। আর এটাই হলো আজকের দিনে আমাদের ঐতিহাসিক দায়িত্ব। তাই বিপ্লবী আন্দোলনকে বিকশিত করবার কাজে আমাদের মনোনিবেশ করতেই হবে।
আমাদের দেশের অবস্থাও এই মুহূর্তে তাই। একই রকম তীব্র মন্দার মধ্যে আমরা আছি। 19 সালের ভোটে যখন নরেন্দ্র মোদী নির্বাচিত হচ্ছেন তখন 45 বছরের সব থেকে বেশি বেকারি ছিল। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনের অনেক আগে থেকেই তো আমাদের অর্থনীতি তাতে মন্দা লেগেছে, কিন্তু নিও লিবারাল ইকোনমির নিয়মগুলো বা তাদের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য পৃথিবীর বহু দেশের সরকার। আমাদের দেশের সরকারও হচ্ছে যে এই নিয়ম নীতি তাকে লাগু করে সরকারকে ক্রমাগত তার থেকে সরিয়েছে, জনকল্যাণমূলক ভূমিকা থেকে সরকারকে সরানো হয়েছে এবং বাজারের ওপরে, ব্যক্তি মালিকানার ওপরে ভরসা করে এই সংকট থেকে পরিত্রাণের রাস্তা খুঁজছে। তার ফলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টকে সামনে রেখে তাকে ঢাল করে আমাদের দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ যা তিলে তিলে গড়ে উঠেছে তাকে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করা হলো। আমাদের সমস্ত ক্ষেত্রগুলোতে, কৃষি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রগুলোতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি রেট হলো মাইনাস, নিচে চলে গিয়েছে। সব মিলিয়ে 25.9% নিচে চলে গেছে। তাহলে এই যে ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়, এটা আজকে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, যা যে নীতিগুলোর কারণের জন্য হচ্ছে, সেই নীতিগুলো আমাদের দেশে এই দক্ষিণপন্থী, অতি দক্ষিণপন্থী সরকার তারা সেই নীতিকে গ্রহণ করেই চলছে। কাজেই গোটা পৃথিবী জুড়ে একটা উন্নত বিশ্ব, যে বিশ্বে এই শোষণ থাকবে না, এই বঞ্চনা থাকবে না, এত বেকারত্ব থাকবে না, এরকম একটা ব্যবস্থার জন্য লড়াই, সেই লড়াইটা সামনে আসছে। তার ফলে পুঁজিবাদের বিরুদ্ধে ক্রমশ লড়াই, ক্রমশ মিছিল দীর্ঘায়িত হচ্ছে। আমাদের ঐতিহাসিক দায়িত্ব হচ্ছে যে এই পুঁজিবাদী ব্যবস্থা তাকে ভাঙা এবং সর্বহারা শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্র তা গড়ে তোলা, তার জন্য বৈপ্লবিক কর্মকাণ্ড, আন্দোলন, তাকে বিকশিত করা, এই কাজ ঐতিহাসিকভাবে আমাদের দায়িত্ব। আপনারা যারা এই দীর্ঘ সময় আমাদের এই আলোচনা থাকলেন, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।